দাও দাও দাও, আরো তোল্লাই দাও, আরো মাথায় তোলো। এই যে আমাকে না কাউকে তোল্লাই দিতে হয় না, আমি নিজেই তোল্লাইটা নিয়ে নিই। সেটা এতদিনও আমাকে দেখে তুমি বোঝোনি। আর শোনো, তোমাদের কারোর কাছ থেকে না আমি কিছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। আর চিরদিন আমি এই বাড়িতে হয়তো থাকবোও না। হ্যাঁ তাই তো, চলেই তো যাবে। একজন ওয়েট করছে না, বয়ফ্রেন্ড ওয়েট করছেন তো। চলে তো যেতেই হবে। এদিকে যাওয়ার আগে আমাদেরকে একেবারে বাঁশ দিয়ে তারপরে যাবে, তাই না? তুমি কি ভাবছো বলো তো? কি ভাবছো? এই যে ডিএম এর কাছে যাচ্ছ, সেখানে গিয়ে সব বলেছো। আমিও তো আজকে যাব, আমিও যাব ওনার কাছে। আজকে গিয়ে আমিও একইভাবে সমস্ত বলবো, তোমার চরিত্রের গুণপনা সব বলবো ওনাদেরকে। থানায় যা যা বলেছি এনাকেও তাই বলবো, দেখি তারপরে কি করতে পারে। কি ভেবেছো তুমি? এই কি ভেবেছো আমি ভয় পেয়ে যাব? আমি একবারে ভয়ে গুটিসুটি মেরে যাব, নিজেকে পাল্টে ফেলবো? না 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 না, তুমি নিজেকে পাল্টাবে নাকি? সেটা হতে পারে, কিন্তু কি বলতো, তোমার মতো মানুষরা না কাপুরুষ হয়, ভীতু হয়। চাপে পড়লে তারা নিজেদের পাল্টে ফেলতেও পারে, কিন্তু ওটা না ঠিকঠাক পাল্টে ফেলা নয় গো। ওই পাল্টে ফেলাটা নকল। যাই হোক, ছাড়ো, এত কথা বাড়িও না, দেরি করো না, বুঝলে? ডিএম ম্যাডাম যখন ডেকেছে তখন চলে যাও। এরপরে হিতে বিপরীত যদি হয়ে যায় তখন কি করবে? এমনও হতে পারে তোমার স্কুলে সমন করতে পারে, পুলিশ এসে তোমাকে নিয়ে যেতে পারে। সেটা কি মান সম্মানের হবে বলো? সেটা তো মান সম্মানের হবে না। তাই বলছি, যাও, এখনই যাও, দেরি করো না। ডিএম ম্যাডামকে যা যা বলার আমার নামে বলে এসো, উগরে এসো। দেখো ডিএম ম্যাডাম কি বলেন। বাবা, উনিও আবার ম্যাডাম, বুঝলি দাদা? উনিও আবার ম্যাডাম। তাই তো দেখছি রে, বুঝে শুনে জায়গা মতো গেছে। একজন ম্যাডামের কাছে গিয়ে আমাদের সম্পর্কে একেবারে মন খুলে সব বলে এসেছে। হ্যাঁ, যতটা বলার কথা ততটাই বলেছি। যা যা করো তোমরা সেটা বলাই না যথেষ্ট, এর বাইরে গিয়ে কিছু বানিয়ে বলার দরকার পড়েনি। শুধু মধু তুমি শুধু মধু ঘরের ব্যাপারটাকে ওই 10 কান করলে গো বৌমা। হ্যাঁ, একেবারে বারোয়ারি করে দিলে। কথা বলি, এটাও কিন্তু তোমার মোটে উচিত হয় না। মা, আজকে তুমি বলছো উচিত হয়নি। আজ তোমার সামনে তোমার মেয়ের গায়ে কিন্তু হাত তুললো। এমনও দিন আসতে পারে যেদিন হয়তো তোমার গায়ে হাত পড়বে। সেদিন তুমি বুঝবে যে আমি যেটা করেছি আজ ঠিক করেছি। খবরদার, তুমি আমার মায়ের মাথা খাচ্ছ। তোমার মায়ের মাথা আমি খাবো না গো, তার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, তোমার মা কি জানে না যে তোমার মা ঠিক কাদের জন্ম দিয়েছে, তাদের কিভাবে মানুষ করেছে? তোমার মায়ের তো অভিজ্ঞতার দাম আছে, সে তো আর অন্ধ না, সে সবটাই দেখতে পাচ্ছে। আর তাছাড়া তোমার মা জানে যে রক্ত কথা বলে। তোমার বাবা কি করতো? তোমার মাকে তো ধরে ধরে মারতো, আর তোমরা হলে তারই ছেলে, সেই রক্ত। তোমার দাদাও এখন আমাকে ধরে ধরে মারছে। তোমার বউ, হবু বউ প্রতীক্ষা, সে তো চাকরি করে, তাই তার গায়ে হয়তো অত সহজে তুমি হাত তুলবে না। তবে হ্যাঁ, স্বার্থে যদি ঘা লাগে তখন কিন্তু তার গায়ে হাত দিতেও তুমি পিছপা হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাদের রক্ত, আর তার বাইরে না তোমরা কেউ যেতে পারবে না। এই আমার চোখের সামনে কিভাবে নিজের বড় দিদিকে মারলে সেটা তো আমি দেখতে পেলাম। এই কথা বলেছিস, আমার কেমন করে মারলো দেখলি তো? তো সামনে আমার কেমন করে মারলো। হ্যাঁ, আমি বলছি তো, তুই আছিস, এটাই আমার রোকে। হ্যাঁ, তুই এবার থেকে চলে গেলে না, আমাকে মেরে ফেলবে আমাকে। আমি একটা কথা বলছি তোকে শিমুল, তুই কোনোদিন এবার বাড়ি থেকে যাস না, কোথাও যাস না রে। পুতুল দি, ও পুতুল দি, শোনো, তুমি একদম কেঁদো না। তুমি আমার দিকটা বুঝতে পারছো? নিষ্পেষিত হয়ে সারা জীবন এই বাড়িতে কি করে পড়ে থাকি বলো তো? আমারও তো একটা জীবন আছে। তবে আমি চাই জানো, তোমার জীবনটা একেবারে ফুলে ফলে ভরে উঠুক। এখানে থাকলে তুমি মরে যাবে গো, মানসিকভাবে মরে যাবে। মাকে দেখছো না? তোমার কি মনে হয় মা বেঁচে আছে? না গো, মা তো
মরে গিয়ে বেঁচে আছে। তবু এই যে মাঝে মধ্যে যে আনন্দ উৎসবে যোগ দেয়, সেটা জীবন শক্তি থেকে। তাও সেটাও আর থাকবে না। একটা মানুষ তো কত আর সহ্য করবে বলো? সহ্যেরও তো একটা সীমা আছে। সত্যি কুড়ে কুড়ে নমস্কার তোমাদের। দেখলাম একটা পরিবার, হ্যাঁ, শিক্ষকের পরিবার, টিচার। একটা টিচারের পরিবার যে কতটা কদর্য হতে পারে, কতটা খারাপ হতে পারে, তোমাদের না দেখলে বুঝতাম না আমি। শোন দাদা শোন, ভাষণ দিচ্ছে ভাষণ। শোন, তোর তো এমনি বদনাম হয়েছেই, মার না, মেরে দে না, মেরে থামিয়ে দে না। ও মা, কি ভালো, কি সুন্দর গো, দাদাকে উস্কাচ্ছে যাতে বৌদিকে ধরে ধরে মারে। দেখো আমি তো এখানেই আছি, উল্টে এখন তোমরা যাও, বুঝলে? ওই ডিএম অফিসে যাও, দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি রইলাম বাড়িতে, যদি মনে হয় এসে মেরো আমাকে। হ্যাঁ, এখন যাও বাড়িটা গিয়ে ঠান্ডা করে এসো। আমি না সত্যি বুঝতে পারছি না, আমি এখন স্কুলে যাব না ডিএম এর অফিসে যাব, আশ্চর্য লাগছে। দেখো, যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে একটাই কথা বলতে পারি যে তুমি না স্কুলে না গিয়ে বরঞ্চ ডিএম এর অফিসে যাও। না মানে তুমি যদি এখন ডিএম এর অফিসে যেতে দেরি করো, কি হবে বলো তো? ডিএম স্কুলে চিঠি পাঠাবে, সমন করে তোমাকে নিয়ে যাবে, সেটা তো ভালো হবে না বলো? তার থেকে বরঞ্চ তুমি একটা কাজ করো, তুমি স্যারকে ফোন করো, স্যারকে ফোন করে বলো যে তুমি ডিএম অফিসে যাচ্ছ। আর তোমার যদি ফোন করতে অসুবিধা হয়, ঠিক আছে, আমি ফোন করবো, আমার ফোন করতে কোনো অসুবিধা নেই। চুপ করো। এই, আমাকে চুপ করিয়ে তোমার কোনো লাভ নেই। আমাকে চুপ করাচ্ছ কেন? কি ভেবেছিলে তোমরা? হ্যাঁ, কি ভেবেছিলে যে কোনো মেয়ে ফাইট করতে পারে না, তাই তো? সত্যি কথা বলতে কি, সিচুয়েশনে না পড়লে না আমিও ঠিক বুঝতে পারতাম না যে ঠিক কি করতে হয়। এই সিচুয়েশন আমাকে সবটা বাধ্য করেছে করতে। দাদা, তুই বুঝতে পারছিস তো এটা এটা কার কাজ? হ্যাঁ, এটা হচ্ছে ওই পাড়ার তিনজন যে বউ আছে তাদের কাজ। প্রত্যেকের বাড়িতে গিয়ে ওদের হাজবেন্ডদের এই কথাগুলো কিন্তু বলতে হবে। লাভ হবে না, কোনো লাভ হবে না। দেখো, বিপাশাদির বর না বিপাশাদিকে খুব ভরসা করে, আর বিপাশাদির বর মনে করে যে বিপাশাদি যেটা করছে সেটা ঠিক করছে, তাই ওই জায়গায় বলে কিছু হবে না। আর সুচরিতাদির বর তো এখানে থাকেই না, তাই সেখানেও কিছু হবে না। আর শীর্ষা তো চাকরি করা মেয়ে, বুঝতে পারছো তো? তার শ্বশুর বাড়িতে তার দাম ঠিক কতটা, তাকে তো তোল্লাই দিয়ে রাখে, না হলে ওই যে টাকা বেহাত হয়ে যেতে পারে। এই কোনো জায়গাতে বলেই কোনো লাভ হবে না, তাই বলি কি, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ডিএম অফিসে যাও। মা, আমি তোমাকে বলছি, আমাকে যদি ওখানে গিয়ে অপমানিত হতে হয়, তাহলে কিন্তু আমি এই মেয়েকে তার 10 গুণ বেশি অপমান করব। এই আমি তোমাকে বলে দিচ্ছি। মা, তুমি আজকেই এই মেয়ের বাপের বাড়িতে ফোন করে বলে দাও আমরা কেউ ওর সঙ্গে থাকতে চাই না। এই, বাপের বাড়ি কি করছো? হ্যাঁ, কি মনে করেছো আমার বাপের বাড়ির লোক আমাকে জোর করবে আর আমি এখান থেকে চলে যাব? না, যতদিন আমি মনে করব ততদিন আমি এই বাড়িতেই থাকবো। তাই অনর্থক আস্ফালন করে না কোনো লাভ নেই। পুতুল দি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, মারকে চুপ করে দাঁড়িয়ে আছো, মুখ খোলো। আর কবে মুখ খুলবে? তোমার মতো একটা অসহায় মেয়েকে না মারাটাই অপরাধ। আর এটা যদি তুমি আমার সাথে গিয়ে বলো না, দেখবে তোমার ভাইদের কি হয়। পুতুল দি, তোমার ভাইরা মানুষ হতে পারেনি, তোমার তো একটা দায়িত্ব আছে তাদের মানুষ করার। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে চলো, গিয়ে যদি তুমি ওদেরকে বলো না, তোমার ভাইরা কিন্তু চাপে পড়ে বদলাতেও পারে। লাভের লাভ শুধু এটাই হবে, আর কিছু না। বলুন, পরাগ ব্যানার্জিকে? আমি ম্যাম। আচ্ছা, তাহলে আপনি ওনার ভাই পলাশ ব্যানার্জি, তাই তো? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। ওকে, তা আপনি কি করেন? আমি স্কুলে পড়াই ম্যাডাম। সাধারণ। আর আপনি? ম্যাডাম, আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। ভালো। তা আপনাদের বিয়ে কতদিন হয়েছে? আমার এই 7 মাস। 7 মাসে কি নিয়ে বনিবনার অভাব? ম্যাম, ওরা আসলে অনেক কিছু হাইড করে গেছিল আমাদের কাছ থেকে, মানে অনেক কিছু গোপন করেছিল। এই
এই যে মেয়েটি যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওর ম্যাম বিয়ের আগে একটা অ্যাফেয়ার ছিল। তা এটা আপনি কবে জানলেন? এই তো ম্যাম কয়েকদিন আগে না, রাত্রির 12টার সময় ও। দাঁড়ান। তার মানে তার আগে আপনি জানতেন না? না, আসলে ওই ছেলেটি একদিন এসেছিল ম্যাম, তার আগে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু সেই সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। ওর ওই বোনের বিয়ের নেমন্তন্ন নাম করে এসেছিল। তখন ম্যাম এই আমার ভাই আর ভাইয়ের যে উড বি ওয়াইফ, ওরা দুজন ওই সময় বাড়িতে ঢোকে এবং আমার ওয়াইফকে এবং এই ছেলেটিকে খুব আপত্তিকর অবস্থাতে দেখতে পায়। তা সেটা কদিন আগে? মানে আপনার ডেটটা মনে আছে? হ্যাঁ ম্যাম, এই তো এই দিন 15 আগে হবে। আচ্ছা, তার মানে এক্স্যাক্টলি দিন 15 আগে আপনি জানতে পারলেন যে আপনার ওয়াইফের একটা অ্যাফেয়ার আছে, মানে যেটা বিয়ের আগে ছিল। ছিল না ম্যাম, ওটা এখনো আছে। হ্যাঁ, মানে এটা আপনি জানতে পারলেন দিন 15 আগে, তাই তো? হ্যাঁ ম্যাম, তাই। আচ্ছা, তার মানে আপনাদের 7 মাসে বিবাহিত জীবনের মধ্যে আপনি ঠিক 15 দিন আগেই যখন জানতে পারলেন যে আপনার ওয়াইফের একটা অ্যাফেয়ার আছে, তার মানে বাকি 7.5 মাস তো আপনি সংসার করেছেন। তা তখনও তো অত্যাচার করেছেন আপনি। কেন? তখন কি গ্রাউন্ড ছিল? অত্যাচার মানে? আপনি অত্যাচারের মানে বোঝেন না? না মানে আমি সেটা বলছি না ম্যাম, আসলে আমি তো কোনো অত্যাচার করিনি ম্যাম। উনি কোনো কথা শুনতেই চাইতেন না। তা উনি কি কি কথা শুনতে চাইতেন না? ও ভীষণ অ্যারোগ্যান্ট ম্যাম, বরাবরই ভীষণ স্বেচ্ছাচারী প্রথম থেকেই। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে নিজের কথা বলা বা নিজের মত দেওয়া এটা স্বেচ্ছাচারিতা? না না ম্যাম, উনি খুব বাজে টাইপের মহিলা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার বৌদি সম্বন্ধে এই সমস্ত কথা বলছেন কি করে? সরি ম্যাম। ইউ শুড বি। শুনুন, আপনাদের আমি বেশিক্ষণের জন্য সময় নেব না। আমার ডিস্ট্রিক্টে একটি মেয়ে গার্হস্থ্য অত্যাচারের শিকার হচ্ছে, তো তার জন্য আপনাদের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস কিন্তু হতেই পারে। হ্যাঁ, আপনার স্ত্রী এখন অবধি কোনো কেস করেননি, কিন্তু করতেই পারেন। আর এই কেস করলে আমার এজলেস থেকেও কিন্তু সেটা হতে পারে, আর তখন কিন্তু আপনার উপরে খুব চাপ পড়বে। আপনি কি জানতে চান কি কি চাপ পড়বে আপনার উপরে? ম্যাম কিন্তু আমি তো কিছু করিনি। দেখুন, আমার স্ত্রী যদি অন্য কোথাও গিয়ে রাত্রি 12টার সময় বাড়ি ফেরেন, আপনি বলুন ম্যাম আমি তাতে রিয়াক্ট করবো না? প্রথম কথা, এমনও তো হতে পারে যে আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। হয়তো যে ভদ্রলোক পৌঁছে দিয়ে গিয়েছিলেন তিনি আপনাদের উপকার করেছেন। আপনার স্ত্রী তো একা ছিলেন না, তার সঙ্গে তো আপনার দিদিও ছিল, আর ওনারা হেল্পলেস ছিলেন। আমি তো বলবো যে ভদ্রলোক আপনার স্ত্রী এবং আপনার দিদিকে পৌঁছে দিয়েছেন, উনি যথেষ্ট মানবিকতার পরিচয় দিয়েছেন। আপনিও তো ইনভাইটেড ছিলেন, আপনি যাননি কেন? আমাকে নিয়ে যায়নি ম্যাম। আপনাকে নিয়ে যাননি? আপনি কি বাচ্চা ছেলে? আপনি কি বলেছিলেন আপনি যাবেন, আর তারপরেও উনি বলেছেন যে উনি আপনাকে নিয়ে যেতে চান না? মিথ্যে কথা একদম বলার চেষ্টা করবেন না, আর নিজেকে বাঁচানোর চেষ্টা করো, কোনো লাভ নেই। আপনি যে আপনার স্ত্রীকে অত্যাচার করেন তার প্রমাণ কিন্তু আমি পেয়েছি। আপনার স্ত্রী যদি আপনার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করে আর তারপরে মেইনটেনেন্সে মামলা করে, আপনি সামাল দিতে পারবেন তো? এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস চলাকালীন কিন্তু দরকার হলে উকিলের পুরো খরচটাও আপনাকেই দিতে হতে পারে। তারপরে তাকে রাখার জন্য আলাদা ব্যবস্থা, যে ব্যবস্থা আপনাকে বিয়ার করতে হবে। এছাড়া তার খাওয়া খরচ সবকিছু তো আপনাকেই করতে হবে। সব করতে আপনি রাজি আছেন তো? ম্যাম আমি মানে বিয়ের পরে কে ধরনের অশান্তি চায় বলুন ম্যাম? তা কি চান আপনি? আমি তো ম্যাম সংসারটাই করতে চাই ঠিক করে। তো সংসার করতে চাইলে যার সাথে সংসার করছেন তাকে তো সম্মানটা দিতে হবে। আর আপনিও শুনে রাখুন, আপনার বৌদি যে শুধু তার স্বামীর এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা করবে সেটা কিন্তু নয়, সে মামলায় কিন্তু আপনার নামটাও জড়াবে। কিন্তু ম্যাম আমি তো ওদের মধ্যেই থাকি না। অবশ্যই থাকেন, খুব
খুব বেশি করে থাকে। ম্যাডাম, আপনি আমার বৌদির কথাগুলো শুনেই কথা বলছেন, আপনি একবারও আমাদের কথাগুলো শুনলেন না। উনি যেটা বলেছেন আপনি সেটাই সত্যি বলে ধরে নিচ্ছেন ম্যাডাম। আমি কোনটা সত্যি বলে ধরবো সেটা আমার উপরেই ছাড়া থাক। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার বৌদি কিন্তু এখানে একা আসেননি। আপনাদের কি মনে হয় আপনাদের সম্বন্ধে আমি কোনো এনকোয়ারি করিনি? পাড়ায় আপনাদের কি রেপুটেশন সেটা আপনাদের জানা আছে? Shame on you. আপনি একজন স্কুল টিচার, একজন স্কুল টিচার হয়ে আপনি আপনার স্ত্রীর উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করছেন। আপনার বউয়ের গায়ে আপনি হাত তুলছেন, তার সাথে খারাপ ব্যবহার করছেন, এমনকি প্রতিটা মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে অপমান করছেন। আপনি আপনার স্টুডেন্টদের কি শেখাবেন? শুনুন, আমি আপনাকে লাস্ট বার ওয়ার্ন করছি। আপনি কি মনে করেছেন আপনি থানাকে কিনে নিয়েছেন? আপনি যা বলবেন থানা সেটাই করবে? আমি তো এসপির সাথে কথা বলবো, এই পুরো কেসটা তদন্তের ভার আমি এসপিকে দেব। কি করবেন তখন আপনি? কতজনকে মিথ্যে বোঝাবেন? ম্যাম, যদি কিছু ভুল হয়ে থাকে ম্যাম প্লিজ ক্ষমা করে দিন। ম্যাম, সামনেই আমার বিয়ে। বিয়ে করে কি করবেন আপনি? আপনি তো আপনার স্ত্রীর প্রতি অত্যাচার করবেন। যিনি একটা মেয়েকে সম্মান করতে পারেন না, তিনি তো কাউকে সম্মান করতে পারবেন না। ম্যাডাম, আপনি হয়তো সবটা জানেন না, তাই। Shut up! আপনি অনেকক্ষণ ধরে বেশি কথা বলছেন। আমার সবটা জানার তো প্রয়োজনীয়তা নেই। আমার যতটুকু জানার দরকার আমি সেটা ঠিক জেনেছি। আমি আর এরকম ধরনের ঘটনার কোনো রিপিটেশন দেখতে চাই না। আমি কিন্তু বিষয়টা ছেড়ে দেব না, আপনাদের উপরে কিন্তু মনিটরিং চলবে। আমি যদি আর কোনোদিন শুনেছি যে আপনি আপনার স্ত্রীর প্রতি অত্যাচার করছেন আর আপনি আপনার বৌদির সাথে খারাপ ব্যবহার করছেন, তাহলে কিন্তু আর এইভাবে কথা হবে না, তখন কথা অন্যভাবে হবে। আপনি কি আপনার চাকরিটা হারাতে চান? ম্যাম, কি বলছেন ম্যাম আপনি এসব? আমি অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি ম্যাম। আমি পড়াশুনো করে পরীক্ষা পাশ করে তবেই চাকরিটা পেয়েছি। দেখুন, আমার বাবা, কাকা, দাদা কেউই তো ছিল না আমাদের পাশে। আমার যদি এই চাকরিটা চলে যায় ম্যাম, তাহলে খুব বিপদে পড়ে যাব। শুধু নিজের যোগ্যতা চাকরি পেলে তো হয় না, নিজের যোগ্যতাতে সেই চাকরিটাকে রাখতেও হয়। আপনি আপনার চাকরি রাখতে অক্ষম হচ্ছেন, আপনার আগেনস্টে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু কমপ্লেন যেতে পারে। অলরেডি তো কমপ্লেন গেছে। এবার আমাদের তরফ থেকে যদি আপনার স্কুলকে জানানো হয়, তখন আপনি কি করবেন? না ম্যাম, প্লিজ ম্যাম, আপনি এই ক্ষতিটা আমার করবেন না প্লিজ ম্যাম। দেখুন, আমি আপনাকে বলছি, যদি আমার দিক থেকে কোনো রকম মিসবিহেভ হয়ে থাকে ম্যাম, তাহলে সেটা আর হবে না ভবিষ্যতে। আমি আপনাকে কথা দিচ্ছি। দেখুন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন কি পারবেন না সেটা আমি জানি না, জোর করে তো ভালোবাসা যায় না। কিন্তু কোনো অবস্থাতেই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না, তাকে অসম্মান করতে পারেন না। উনি যত অন্যায় করে থাকুন না কেন, তাই বলে গায়ে হাত তোলার অধিকার কিন্তু আপনার নেই। তর্কের খাতিরে ধরেই নিচ্ছি, যদি ওনার কোনো অন্যায় থেকেও থাকে, তাহলেও আপনি ওনার গায়ে হাত তুলতে পারেন না। সরি। আর আপনাকে বলছি, আপনার তো কোনো অধিকারই নেই যে একজন হাজব্যান্ড আর তার ওয়াইফের মধ্যে কথা বলে। আপনি কোন অধিকারে কথা বলেন? ম্যাম, আর কখনো এরকম হবে না। মনে থাকবে? হ্যাঁ ম্যাম, শিওর। আসলে দাদা কষ্ট পায় দেখেই আমি কখনো কখনো রিয়াক্ট করে ফেলি, কিন্তু আপনি যখন বারণ করছেন। আপনি শুধু দাদাকেই কষ্ট পেতে দেখেন, আপনার বৌদিকে কষ্ট পেতে দেখেন না? নাকি আপনার চোখ শুধু একটা দিকে দেখতে পায়, আর আরেকটা দিক দেখবার সময় আপনি অন্ধ হয়ে যান? কোনটা বলুন তো? আপনাদের না আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আপনারা অত্যাচার করে থাকেন, তার ফল কিন্তু ভালো হবে না। আমি চাই না আমার জেলায় কোনো মেয়ে গার্হস্থ্য হিংসার শিকার হোক, এই কথাটা মনে রাখবেন। আমি কিন্তু শেষ পর্যন্ত যাব। আমি আপনার স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছি, তার মানে কিন্তু এই নয় যে প্রতিদিন আমি আপনার স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে পাঠাতে পারবো বা উনিও বুঝে যাবেন। আর আমি বা বোঝাবো কেন বলুন তো? যদি সত্যি আপনারা অন্যায় করে থাকেন, যদি সত্যি আপনারা গার্হস্থ্য হিংসা করে থাকেন,
তাহলে আপনার স্ত্রী অভিযোগ করলে নেক্সট টাইম কিন্তু আমি সেই অভিযোগটা রিফিউজ করব না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম, এবারের মতো আমাদের মাফ করে দিন, আর কখনো এরকম ভুল হবে না। তাহলে ভুল হয়েছিল স্বীকার করছেন তো? না মানে না মানে? ম্যাম আমি বলছি ম্যাম, সত্যি হয়তো ভুল হয়েছে, এই ভুলটা আর হবে না ম্যাম, আমি কথা দিচ্ছি আপনাকে। কথাটা মনে রাখবেন। আসুন এখন। আর একটা কথা, আপনার স্ত্রী যে আমার কাছে আপনাদের এগেনস্টে এসে কমপ্লেন করেছেন এবং তার জন্য আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি, আপনাদেরকে আমার কাছে আসতে হয়েছে, সেই কারণে যে আপনি আপনার স্ত্রীকে কথা শুনিয়েছেন খবরও কিন্তু আমার কাছে আছে। বাড়ি যাবার পরে আপনার স্ত্রীর সাথে যদি আবার আপনি কোনো মিসবিহেভ করেন, তার পরিণতি কিন্তু যা হওয়ার তাই হবে। ম্যাম করবো না ম্যাম, আমি কথা দিচ্ছি আপনাকে। আসুন, এরপরে ভালোভাবে সংসার করে স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে দেখা করে যাবেন। আর সেটা যদি সম্ভব নাও হয়, অকারণে স্ত্রীর গায়ে হাত দেবেন না। কথাটা মনে থাকবে? থাকবে না। আসুন এখন।